বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। মাই ডিয়ার স্টুডেন্টস, এ পর্যায়ে আমি আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করব স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে। আপনাদেরকে আগে একটা সিক্রেট কথা বলে দিই। স্থানাঙ্ক জ্যামিতিতে তারাই রাজত্ব করতে পারবে যারা 11.1 থেকে 11.4 পর্যন্ত আমার প্রথম ভিডিওটি দেখবে। আর প্রথম ভিডিওটি দেখা মানেই হচ্ছে আপনি ওই অধ্যায়ে যত যা কিছু আছে বা যত আপনার অজানা কিছু রয়েছে সেগুলো আপনি জেনে ফেললেন। আর প্রথম অবশ্যই আপনারা জানেন যে আমি বেসিক ধারণা দিই, আর বেসিক ধারণাটা আপনাদেরকে ভালো মতন খেতে হবে। সো আজকে আমাদের আলোচনা থাকছে এই বিষয়গুলো, একটু আমরা লক্ষ্য করি। তাহলে অধ্যায়ের বেসিক ধারণা যা জানলে অধ্যায়ের আসলে অঙ্কগুলো পানির মতন সহজ লাগবে, একদম বাস্তব আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন। আচ্ছা, এ পর্যায়ে তখন আমরা আলোচনা করব ত্রিভুজ এবং চতুর্ভুজ গঠনের শর্ত। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি যদি এটাকে বলি নায়ক, এটাকে বলতে হবে তবে সাইড নায়কের মতন এটা। ওকে, তারপরে হচ্ছে আমাদের 1 নংয়ের যে ক থেকে ও নম্বর পর্যন্ত অঙ্কগুলো রয়েছে সবগুলো অঙ্ক সমাধান করে দিব। তারপরে প্রয়োজনীয় সূত্র, এই অধ্যায়ে মাত্র একটি সূত্র রয়েছে, সেই সূত্র কেন হয়েছে, কিভাবে হয়েছে আপনাদের নিয়ে আলোচনা করব। তারপর আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। উদাহরণ নাম্বার 2, 3, 4, 5। তারপর অধ্যায়ের 2 থেকে 10 সেই সবগুলো অঙ্ক আপনাকে করতে হবে। ওকে, আপনি যদি এগুলো করতে পারেন তাহলে এগুলো আপনার কাছে ব্যাপার নয়, আর এগুলো যদি করতে পারেন তাহলে এগুলো আপনার কাছে ব্যাপার নয়। আশা রাখি সবগুলো বুঝেছেন। এখন আমরা চলে যাব আমাদের বেসিক ধারণার প্রথম অংশটুকুতে। যেহেতু আমাদের অধ্যায় নামই হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, দ্যাট মিনস আমাদেরকে জানতে হবে যে স্থানাঙ্ক জ্যামিতি জিনিসটা আসলে কি। স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে যে বিন্দু, সরলরেখা ও বক্ররেখার বীজগাণিতিক প্রকাশ যেটা। এখন দেখেন, বিন্দু, সরলরেখা বা বক্ররেখা, আমরা এগুলোকে কি কখনো ভেবেছিলাম? বা আমরা তো অবশ্য যখন ছোট ছিলাম তখন তো এটা ভাবিনি যে বিন্দুরও একটা স্থান নির্ধারণ করা যাবে বীজগণিতের মাধ্যমে, সরল রেখারও একটা মান নির্ধারণ করা যাবে বীজগণিত সিস্টেমে, বক্ররেখারও আমাদের মান নির্ধারণ করা যাবে বীজগাণিতিক সিস্টেমে। তাই হচ্ছে যে কি বিন্দু হোক অথবা সরলরেখা হোক অথবা বক্ররেখা হোক, এই সমস্ত জিনিসগুলোর বীজগাণিতিক প্রকাশকে আসলে জ্যামিতির যে অংশে অধ্যয়ন করা হয় সেই অংশগুলোকেই বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি। ক্লিয়ার হচ্ছে আশা করি বিষয়গুলো? আচ্ছা, এখন দেখেন আমাদের গণিত শাস্ত্রে সবচেয়ে ছোট জিনিস কী জিনিস। যেমন আমার পদার্থবিজ্ঞানে অথবা রসায়ন বিজ্ঞানে সবচেয়ে ক্ষুদ্র জিনিসের নাম হচ্ছে যে কি পরমাণু, তাই না? সবচেয়ে ক্ষুদ্র জিনিসের নাম হচ্ছে পরমাণু। জীববিজ্ঞানে হচ্ছে কোষ। একই রকমভাবে আমাদের গণিতে কিন্তু সবচাইতে ছোট জিনিসের নাম হচ্ছে বিন্দু। এই বিন্দুগুলো কিন্তু পরস্পরের একসাথে সঙ্গবদ্ধ হয়ে কিন্তু আপনি সরলরেখা করতে পারবেন। আবার ডাবল সরলরেখা দিয়ে বা আরেকটা সরলরেখা দিয়ে আপনি ত্রিভুজ করতে পারবেন, তারপর আপনি চতুর্ভুজ করতে পারবেন, বর্গ, আয়ত, রম্বস যা আছে সবগুলো করতে পারেন। দ্যাট মিনস আমাদের গণিতের ক্ষেত্রে সবচাইতে ক্ষুদ্র যে জিনিসটা সেটাই হচ্ছে আমাদের বিন্দু। আশা রাখি ক্লিয়ার হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি কী জিনিস। এখন দেখেন কার্তেশীয় স্থানাঙ্ক কাকে বলা হয়ে থাকে। কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে যে সমতলে বিন্দু পাতনের মাধ্যমে আমি এখন একটা সমতল নিব এবং ওই সমতলে দুইটা অক্ষরেখা নিব। একটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে এক্স অক্ষরেখা, যেটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, আর একটা হচ্ছে ওয়াই অক্ষরেখা, ওয়াই ও ওয়াই প্রাইম। এখন এটা হচ্ছে একটা সমতলে বিন্দু পাতনের মাধ্যমে, তার কারণে আপনি বিন্দুগুলো দিলেন। এখন বিন্দুগুলো যখন আপনি দিয়ে দিলেন তখন এটা হচ্ছে বিন্দু পাতন। হ্যাঁ, সরল বা বক্ররেখা অথবা এদের দ্বারা তৈরি জ্যামিতিক ক্ষেত্র, মানে আপনি বিন্দু যখন দিয়ে দিলেন তখন মনে করেন আপনি দুইটা বিন্দু দিলেন, তখন আপনি এখানে কী পাবেন? সরলরেখা পাবেন, তাই না? তাহলে সরলরেখা হতে পারে, বক্ররেখা হতে পারে, অথবা সরলরেখা দ্বারা আপনি যদি বলেন যে আমি এখানে আরও দুইটা সরলরেখা নেব, তাহলে একটা ত্রিভুজ হয়ে গেল, তাই না? তাই বলা হচ্ছে যে সরলরেখা অথবা এদের দ্বারা তৈরি জ্যামিতিক ক্ষেত্র, তাহলে এটা ত্রিভুজ ক্ষেত্র হবে, চতুর্ভুজ ক্ষেত্র হবে, তারপরে হচ্ছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, এই সমস্ত জিনিসের চিত্র প্রকাশ করা হয়, তাই না? আর সমতলে বিন্দু পাতনের এই পদ্ধতিটাই হচ্ছে আমাদের আসলে কি কার্তেশীয় স্থানাঙ্ক। আচ্ছা, কার্তেশীয় স্থানাঙ্কের জনককে? কার্তেশীয় স্থানাঙ্কের জনক হচ্ছেন আমাদের রেনে দেকার্তেস। রেনে দেকার্তেস সর্বপ্রথমেই বিন্দু স্থাপনগুলো করতে সক্ষম হয়েছিলেন। এখন আমরা জানবো যে আমাদের ভুজ কাকে বলা হয় এবং কোটি কাকে বলা হয়। দেখেন, ভুজ এবং কোটি যদি আমি অ্যাট ফার্স্ট বলি আপনাদেরকে, তাহলে শর্টকাট আগে একটা কথা বলবো, তারপরে আমাদের এখানের মধ্যে যে সংজ্ঞা রয়েছে সংজ্ঞা দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভুজ কি জিনিস?
ভুজকে আমি যদি বলি এটা সম্পূর্ণত দুইটা মান দ্বারা একটা বিন্দু স্থাপন হয়। প্রথমেরটাকে বলা হয় এক্স এর মান, তারপর এটা হচ্ছে ওয়াই এর মান। এক্স এর যেটা মান সেটা হচ্ছে ভুজ, ওয়াই এর যেটা মান সেটা হচ্ছে কোটি। তাহলে আমি বলতে পারবো এখানে ভুজ হচ্ছে 3 এবং কোটি হচ্ছে এখানে 5। তাহলে ভুজ হচ্ছে যে এক্স এর মান আর কোটি হচ্ছে যে ওয়াই এর মান। এখন দেখেন আমাদের পাঠ্য বই অথবা গাইডে কিন্তু আমাদের সংজ্ঞাটা সুন্দর করে লেখা থাকে এরকম করে, যে ভুজ হচ্ছে যে কি ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর লম্ব দূরত্ব, ওয়াই অক্ষ থেকে কোনো একটা বিন্দুর লম্ব দূরত্ব। আমি যদি 3 এবং 5-এর কথাটাই চিন্তা করি, তাহলে 3 এবং 5 আমি এটাকে মূল বিন্দু নিলাম। মূল বিন্দু হচ্ছে অবশ্যই ও দ্বারা প্রকাশ করলাম। এখন আমি এই বিন্দুটা এখানে বসাবো 3 and 5, তাহলে 1 2 3, 1 2 3 4 5, তাহলে এখানে বসছে এই বিন্দুটা। আচ্ছা, বসলো। এখন আপনি বলেন তো এই বিন্দুটা এক্স অক্ষ বরাবর যেন কত ঘটেছে, 3 গিয়েছে, আর ওয়াই অক্ষ বরাবর যেন কত, 5। তো আপনি এখন এক্সের যে মানটা এখানে 3, আপনি সেটা কিভাবে বলতে পারবেন? আপনি কি মূল বিন্দু থেকে এখানে একটা সরলরেখা টানলে সেটার মান 3 হচ্ছে? বা আপনি যে 3 বলতে কি এই যে ঘরগুলো 1 ধাপ 2 ধাপ 3 ধাপ, তাই না? এখন দেখেন আমার দরকার হচ্ছে 3 ধাপ, তাহলে আমি কি এখন এখান থেকে 3 ধাপ উপরে উঠি? তো 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ হয়ে গেল। দ্যাট মিনস আমি এভাবে কিন্তু পাচ্ছি না। কিন্তু আমি যদি এখান থেকে কথাটা চিন্তা করি 1 2 3, তাহলে 3 ধাপ। তাহলে আপনাকে এ কারণে বলছে ভুজের সংজ্ঞাটা যে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর লম্ব দূরত্ব। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণটা ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষ থেকে এখন এই বিন্দু যেহেতু রয়েছে, তাহলে এই বিন্দু লম্ব দূরত্ব যদি করি তাহলে অবশ্যই এখানেই ধরতে হবে। তাহলে ওয়াই অক্ষ থেকে কোনো একটা বিন্দুর লম্ব দূরত্ব যেটা, সেটাই হচ্ছে ভুজ। এখন দেখেন এখান থেকে এটা দূরত্ব কত, 1 2 3। দ্যাট মিনস আমার এখানে ভুজও কত ছিল, 3 ছিল। ঠিক আছে। এখন দেখেন আমাদের কোটি কাকে বলা হবে, এক্স অক্ষ থেকে, তাহলে আমাদের দূরত্ব যেটা হবে, তাই না, এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব যেটা। এখন দেখেন আমার কোটি এখানে 5, তাহলে আমি এভাবে কীভাবে পাবো, এখান থেকে আমি 5 পেয়েছিলাম না। তাহলে আমি যদি এখান থেকে উঠি যেমন 1 2 3 4 5, তাহলে যে এক্স অক্ষ থেকে কোনো একটা বিন্দুর লম্ব দূরত্ব যেটা, সেটাই হচ্ছে আমার তাহলে কার মান, কোটির মান। আশা রাখি এই দুইটা সংজ্ঞা আপনারা বইয়েরগুলো একদম ভালো মতন বুঝতে পেরেছেন, বা গাইডে যেভাবে লেখা থাকে। ওকে, এখন আমাদেরকে জানতে হচ্ছে যে স্থানাঙ্ক জিনিসটা আসলে কি, স্থানাঙ্ক জ্যামিতি। আর এই স্থানাঙ্ক জিনিসটা আসলে আমাদের কি বলা হবে, ভুজ এবং কোটিকে কমার মাধ্যমে পৃথক করে লিখতে হবে আমাদেরকে। তার কারণ আমরা অবশ্যই একটু আগে যে বিন্দুগুলো দেখেছিলাম, বিন্দুগুলোর মধ্যে আমি যদি একটা 5 নিই আর একটা 6 নিলাম, তাহলে আমি দুটোকে কমার মাধ্যমে কি করেছি দেখেন তো, পৃথক করেছি। এবং পৃথক করে একত্রে লেখার পরে তাদেরকে অবশ্যই একটা প্রথম বন্ধনী দিয়ে লিখতে হবে, নট দ্বিতীয় বন্ধনী নট তৃতীয় বন্ধনী। তাহলে প্রথম বিন্দু বন্ধনী দিয়ে লেখার পরে যেটা আমাদের হলো সেটাই হচ্ছে আমার স্থানাঙ্ক। দ্যাট মিনস এটা সম্পূর্ণটাই হচ্ছে একটা স্থানাঙ্ক। আমি আমার সময় সবচেয়ে যে ভুলটা করতাম এখানে, সেটা আপনাদের সামনে একটু উপস্থাপন করি। আমাকে যদি বলা হতো যে এটা হচ্ছে একটা এ বিন্দু, আমি তখন লিখতাম এভাবে যে এ ইকুয়াল দিয়ে আমি লিখতাম 5 and 6, বেশিরভাগই ভুল করতাম। আর আসল যেটা হবে সেটা হচ্ছে যে 5 and 6। মনে রাখতে হবে ইকুয়াল কখনো বিন্দু পাতন হয় না কখনো এরকম করে, মানে ইকুয়াল দেওয়া যাবে না। আমাকে বললো এ বিন্দু, দ্যাট মিনস আমার ইকুয়াল ছাড়া হবে। এটা কিন্তু অবশ্যই আপনারা ভালো করে নজর রাখবেন। আশা রাখি ক্লিয়ার হচ্ছে যে এখানে আমাদের কখনো সমান চিহ্ন ব্যবহার করতে পারবো না যদি আমাদেরকে কখনো বলা হয় এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু বা ডি বিন্দু, এগুলোকে যদি বলা হয়। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদেরকে জানতে হবে যে মূল বিন্দু জিনিসটা আসলে কি। মূলবিন্দু কোনো সমতলে পরস্পর সমকোণে ছেদকারী। তাহলে কোন একটা সমতল, তাহলে অবশ্যই এটা একটা সমতল। তাহলে এখন পরস্পর সমকোণে ছেদকারী, এখানে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে পরস্পর সমকোণে ছেদ করেছে না। এবং ছেদকারী যদি আমি বলি এটা হচ্ছে এক্স অক্ষরেখা, এটা হচ্ছে ওয়াই অক্ষরেখা, তাহলে এই যে মূল বিন্দু যেটা হলো, মানে পরস্পর যেখানে ছেদ করবে ছেদবিন্দু যেটা, সেটাই হচ্ছে মূল বিন্দু। তাহলে এই যে এটা এবং এটা পরস্পর এখানে ছেদ করেছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমার মূল বিন্দু। আর মূল বিন্দুর স্থানাঙ্ক মনে রাখবো আমরা 0 এবং 0। ওকে, আশা রাখি মূলবিন্দু আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমাদের ক্লাস 6 7 8-এ আপনারা অবশ্যই পড়ে থাকবেন যে বিন্দুর মানগুলো আমাদেরকে কিভাবে বসাতে হয়। আমাকে এখন মনে করেন কিছু মান বসিয়ে দিল এখানে, মানে কিছু মান দিয়ে দিল, এই মানগুলো কোথায় বসবে আমরা অবশ্যই এটা অবগত থাকতে পারি এবং থাকবো আশা রাখি, যেহেতু আমরা ক্লাস 8 পার করে এসেছি। আর না থাকলেও কোনো সমস্যা নেই, আর যদি থাকেন তাহলে আপনি 2 মিনিট পার হয়ে চলে যেতে পারেন। তখন 2 মিনিট আমরা ওই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। মানে আমাদের এখানে ক্ষেত্রে 4টা ভাগ রয়েছে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় এবং চতুর্থ। এক্স ও হচ্ছে এক্স প্রাইম, তারপরে হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম,
এখন দেখেন এটাকে বলা হয় আমাদের প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয়, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ এবং এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। এখন আমার প্রথম চতুর্ভাগে যত মানগুলো বসবে সবগুলো কিন্তু প্লাস প্লাসে বসবে। তারপরে এটা হবে যে আমাদের মাইনাস এবং প্লাস, তারপরে এখানে যেটা হবে মাইনাস এবং মাইনাস, তারপরে এখানে যেটা হয় সেটা হচ্ছে প্লাস এবং মাইনাস। একটা ইন্টারেস্টিং পার্ট আছে এখানে দেখেন, প্লাস প্লাস যদি হয় তার বিপরীত দিকে হবে মাইনাস মাইনাস। এবার এখানে মাইনাস প্লাস যদি হয় তাহলে তার বিপরীত দিকে হবে কি প্লাস মাইনাস, মানে প্লাস প্লাস মাইনাস 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 প্লাস প্লাস মাইনাস এরকম। এখন আসলে এই যে এই একটা বিন্দু দুটোই কি আছে প্লাস আছে, 5 প্লাস 5 প্লাস, তাহলে অবশ্যই এই বিন্দুতে আসবে সেটা। অনেক সময় নৈর্ব্যক্তিক থেকে আসবে যে এই বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত, তো -5 5 আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস অ্যান্ড প্লাস, তাহলে এটা এরকম এখানে বসবে। একই রকমভাবে এটা তৃতীয় বসবে, এটা হচ্ছে চতুর্থ স্থানে বসবে। এগুলো আশা করি আপনাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার ছিল। তারপরে একটু আলোচনা করে দেওয়ার দরকার বোধ করেছি আমি, তাই এখানে আলোচনা করে দিলাম। এখন দেখেন আমাদের যখন বলা হয় যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করো, এটাই হচ্ছে আমাদের আসল অধ্যায়ের একটাই সূত্র দিয়ে থাকবে আর একটাই অঙ্ক আমাদের এখানে। আমি যদি সবগুলোকে বলি একটাই অঙ্ক আছে অধ্যায়ে, দ্যাট মিনস আসলে একটাই অঙ্ক। তখন সবসময় মধ্যবর্তী দূরত্ব আপনাকে নির্ধারণ করতে হবে। ওকে, এখন দেখেন দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে, বাট সূত্রটা আমি আগে জানবো না। আমার কথা হচ্ছে আপনি এই জিনিসগুলোকে একটু আগে মন থেকে একটু বা ভেতর থেকে একটু ফিল করেন আগে। আমাকে দুইটা বিন্দু দিয়েছেন 2 3 আর একটা হচ্ছে 5 3, তাহলে 2 3 আমি বসাই তো, তাহলে যে 1 2 3 মানে কত হবে, তাহলে 1 2 3, তাহলে যে 2 3 মানে এখানে, আরেকটা হচ্ছে 5 এবং 3, তাহলে 1 2 3 4 5 1 2 3, দ্যাট মিনস আমার বিন্দু হলো এখানে। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, আমাকে কিন্তু বলে দিয়েছে 2 3, তাহলে এটা হচ্ছে যে 2 আর এটা হচ্ছে 3, আর এটা যেটা হলো সেটা হচ্ছে 5 and 3, তাহলে 5 অ্যান্ড এটা হচ্ছে 3। আপনি এখন নির্ধারণ করতে বলবে, আপনাকে বলবে এ বি এর মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে আপনি এখন আগে নিজের থেকে বলে দেন যে এ বি এর দূরত্ব মধ্যবর্তীটা আসলে কতটুকু আছে। কতটুকু আছে দেখেন তো, আমরা এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর অতিক্রম করেছি, দ্যাট মিনস আমি বলতে পারবো যে এখানে এ বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত 3 একক। কিন্তু কথা হচ্ছে এককটা কি, আমার এখানে কখনোই বলবো না মিটার, কখনোই বলবো না সেন্টিমিটার, কখনোই অন্য কোনো একক ব্যবহার করবো না। তখন এই রুম এই ছোট ঘরগুলো কিন্তু মিটারও না সেন্টিমিটারও না। যদি আমাদের অঙ্কতে বলে যে মিটার সেন্টিমিটার তখন আপনি নিয়ে আসতে পারবেন, বাট এখানের ক্ষেত্রে এগুলো কিন্তু সম্পূর্ণ মিটার রুমও ঘরও না যে আপনি মিটার বলবেন, বা সেন্টিমিটারেরও ঘর না এগুলো যে আপনি সেন্টিমিটার বলবেন। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের এখানে ক্ষেত্রে জাস্ট আনসার বলবো আমরা কত 3, এখানে ক্ষেত্রে কিন্তু আসলে 3 আনসার হবে। মানে আপনি কিন্তু এখান থেকে এই মধ্যবর্তী দূরত্ব কিন্তু 3 পাচ্ছেন। একই রকমভাবে আপনাকে যদি এখানে একটা বিন্দু দেওয়া হয়, এখানে একটা বিন্দু দেওয়া হয়, তাহলে সেই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটা আপনি নির্ধারণ করে ফেলতে পারবেন চোখে দেখে। কিন্তু আমাকে তারা বিন্দুগুলো দিবে এবং বিন্দুগুলো দিয়ে আমাকে কি করতে হবে, তার মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করতে হবে। যেমন এটার আমি মধ্যবর্তী দূরত্ব কত পেয়েছি 3 পেয়েছি, এখন আমাকে সূত্রের মাধ্যমে সেটা কি করতে হবে নির্ধারণ করতে হবে। তো এই অধ্যায়ের সূত্র যেটা রয়েছে সেই সূত্র নিয়েও কিন্তু ছাত্রছাত্রীদের মাঝে একটা ঝামেলা থাকে। মানে তারা গাইডে অনেক সময় দেখে যে কি দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র হচ্ছে √(x1 - x2) উপর হোল স্কয়ার প্লাস হচ্ছে y1 - y2 উপর হোল স্কয়ার। আবার অনেক সময় তারা দেখে যে কি x2 - x1 উপর হোল স্কয়ার প্লাস y2 - y1 উপর হোল স্কয়ার। এখন তারা ভাবে যে আসলে কোনটা হবে, আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আপনি যদি এটা বলেন যে x1 - x2 উপর হোল স্কয়ার প্লাস y1 - y2 উপর হোল স্কয়ার, এটাও সঠিক এটাও সঠিক। কেন সঠিক আসলে দেখেন, যেহেতু উপরে স্কোয়ার রয়েছে, আপনি x1 - x2, আপনি মনে করেন যে x1 এর মান নিলেন কত 5 আর x2 এর মান নিলেন কত আপনি 3 নিলেন, তাহলে 5 - 3 করলে যে আনসারটা আসবে সেটা হচ্ছে কত 2, তাহলে 2 এর উপরে তো স্কোয়ার হবে, 2 এর উপর স্কোয়ার মানে কত হয় 4 হয়। আপনি মনে করেন এখন বিপরীত ক্রমে মানটা বসান তো, মানে আপনি এখন বসাবেন এরকম করে যে 3 - 5, তাই না, মানে x1 তো হচ্ছে যে কি 5 আর x2 হচ্ছে যে কত 3, তাহলে এখন x1 - x2 মানে কত 5 - 3, 5 - 3 মানে 2, 2 এর উপর স্কোয়ার মানে কত 4। আপনি এখন যদি বলেন যে x2 - x1 করবো আমি, তাহলে কি হবে, তাহলে আমাদের হবে যে 3 মাইনাস হচ্ছে কত 5 আর এর উপর হোল স্কয়ার, 3 - 5 মানে কত হবে, তাহলে অবশ্যই -2 হবে, আর -2 এর উপর স্কয়ার মানে কত হবে 4। দেখছেন, অর্থাৎ আপনি যদি উল্টাপাল্টা করেন সেখানে কোনো সমস্যা নেই। সো এটা নিয়ে কোনো ঝামেলা লাগাবেন না। আপনি যদি এরকমও করতে চান যে x1 - x2, তারপর আমি এটা লিখবো যে y1 মানে y2, তারপর হচ্ছে -y1, তাও একই কথা, নো প্রবলেম। ঠিক আছে, তো আমি স্পেশালি দেখতে আমার এটা বেশি ভালো লাগে যে x1 x2 y1 y2, x1 - x2 এর উপর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর উপর হোল স্কয়ার, এটা আমি সবসময় ব্যবহার করতে ভালোবাসি। এখন এই সূত্রের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, এই যে এই মধ্যবর্তী দূরত্বটা নির্ধারণ করব। তো এখন এখানের ক্ষেত্রে আমাদের এই যে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, x এর মান y এর মান, তাহলে আমার এখানের ক্ষেত্রে x1 y1, দ্যাট মিনস আমাদের দুইটা যেহেতু বিন্দু রয়েছে তাহলে x এর মান দুইটা রয়েছে, একটা হচ্ছে 2 হচ্ছে যে কি x এর মান, অ্যান্ড এখানে যেহেতু আমাদের বিন্দুটা বসানো ছিল না, সো আমি এখানে বসিয়ে দিই, একটু দেখতে হয়তো সমস্যা হতে পারে। তাহলে a দেওয়া আছে কত এখানে 2 এবং হচ্ছে 3, তারপরে b দেওয়া আছে আমাদের এখানে কত 5 এবং 3,
তাহলে এখন এর মধ্যবর্তী দূরত্ব কতটুকু হবে? এখন দেখেন এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে কি x1, এটা হচ্ছে আমাদের কি y1, তারপর এটা হবে তাহলে কি x2, এটা হবে স্যার তাহলে কত y2। স্যার আমি যদি এটাকে x1 ধরতাম, এটাকে y1 ধরতাম, সরি x1 এটাকে ধরতাম, আর এটাকে যদি x2 ধরতাম, ওই যে ব্যাপার একই, কোনো সমস্যা নেই। আপনি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব করছেন মানে কি আপনি এটাকে আগে নিতে পারেন, এটাকে আগে নিতে পারেন, অথবা উল্টাপাল্টা করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি এখন সূত্র দিয়ে কাজটা করে দেখেন। তাহলে রুট ওভার x1 মাইনাস x2, তাহলে x1 মানে হচ্ছে কত 2, তাহলে আমি x1 মাইনাস x2 মানে কত 5, দ্যাট মিনস আমাদের এখানে হচ্ছে 5, x1 মাইনাস x2 এর উপর হোল স্কোয়ার, প্লাস y1 মাইনাস y2, 3 আছে y1 আর y2 আছে 3, তাহলে কত হবে 3 মাইনাস হচ্ছে 3 তারপর স্কোয়ার। তাহলে আমি কী পাবো এখান থেকে? রুট ওভার থাকলো এখানে 2 মাইনাস 5 মানে কত হবে -3, তার উপর হবে হোল স্কোয়ার, আর এখানে প্লাস হবে 0, তবে আমার 0 লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি এখন কী পাবো? রুট ওভার হচ্ছে কত 9 পাবো, তখন 3 3 9, যেহেতু মাইনাসের উপর স্কোয়ার রয়েছে, দ্যাট মিনস আমার আনসার আসলে কত 3। এই দেখেন আপনি কিন্তু সূত্রের মাধ্যমে কত পেয়ে গেছেন? 3 পেয়ে গেছেন। সো আমার কথা হচ্ছে যে আপনি সূত্র দিয়ে জিনিসগুলোকে আগে ফিল করেন না, বাদ দিয়ে আপনি আগে ভেতর থেকে এই জিনিসগুলোকে ফিল করেন। আমি দেখতেই তো পাচ্ছি যে 3 হবে, তাহলে তার মধ্যবর্তী দূরত্ব সূত্র থেকে কত আসবে? 3 আসবে। ওকে, আশা রাখি এই বিষয়টুকু আপনারা একদম ক্লিনভাবে বুঝতে পেরেছেন। তাহলে কিন্তু এর পরবর্তী ধাপগুলো আপনারা বুঝতে পারবেন খুব ভালো মতো। ওকে, আচ্ছা তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাই। এখন পরবর্তী ধাপটা কিন্তু এখন পর্যন্ত আপনারা যদি মনে করেন 99% আপনার মনোযোগ থাকতো, এখন আপনাকে মনোযোগ দিতে হবে 100%। তখন এটার উপর ভিত্তি করে, এবং এখন একটু আগে যেটা আলোচনা করলাম, এই দুটার উপর ভিত্তি করে আপনার সম্পূর্ণ অধ্যায়টা নির্ভর। ঠিক আছে, এবার এখন দেখেন বিন্দু স্থানাঙ্ক দ্বারা ত্রিভুজ চতুর্ভুজ গঠন হওয়ার শর্ত, মানে ত্রিভুজ গঠন হওয়ার শর্ত কি, চতুর্ভুজ গঠন হওয়ার শর্ত কি, এটা আমাকে কিন্তু অবশ্যই জানতেই হবে। এখন দেখেন ত্রিভুজ গঠন হওয়ার শর্ত কিন্তু রয়েছে দুইটা। নাম্বার 1, ত্রিভুজ গঠন হওয়ার দুইটা শর্তের মধ্যে নাম্বার 1 হচ্ছে যে কোনো দুই বাহুর সমষ্টি, যে কোনো ত্রিভুজ, আর ত্রিভুজের অবশ্যই থাকে কয়টা? 3টা বাহু থাকে। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বৃহত্তর হতে হবে। আপনি যেমন দেখেন এটা এবং এটাকে যোগ করেন, 7 আর 9 16, তাহলে অবশ্যই তৃতীয়টার চাইতে এই দুটার কি যোগফল কী হলো? বৃহত্তর হলো। আপনি যদি বলেন এটা এবং এটা করবো আমি, 9 6 15, তাহলে 15 কিন্তু অবশ্যই 7-এর চাইতে কী হলো? বৃহত্তর হলো। আপনি যদি বলেন এখন এটা আমি এটা করব, আচ্ছা যাই হোক ঘুরাই পেয়েছে 7 এবং 6 করবেন আপনি, তাহলে 7 আর 6 কত হবে? 13, 13 কিন্তু অবশ্যই বড় 9-এর চাইতে। দ্যাট মিনস এই 3টা বাহু দ্বারা আপনি ত্রিভুজ অঙ্কন করতে পারবেন। এবার এদিকে লক্ষ্য রাখেন, এদিকে লক্ষ্য রাখার ক্ষেত্রে দেখেন 5 আর 10 কত হবে? 15, কিন্তু 5-এর চাইতে কিন্তু 15 বড়। এদিকে হচ্ছে সবগুলোকে মিলিয়ে দেখতে হবে, 5 আর 5 10, যেটা কিন্তু তৃতীয় বাহুর সমান হয়ে গেল। তাহলে আপনি এইটা দ্বারা আপনি ত্রিভুজ অঙ্কন করতে পারবেন না। এগুলো নৈর্ব্যক্তিকের জন্য সুপার ইম্পর্ট্যান্ট, অবশ্যই মনে রাখবেন এই ভালো করে কথাগুলো, এই জিনিসগুলো। তাহলে এটা দ্বারা কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। এবং ত্রিভুজ গঠন করার 2 নম্বর যে শর্ত, সেটা হচ্ছে যে 3টি বিন্দু যদি কখনো একই সরলরেখা অবস্থান করে। এগুলো যে কত ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আমি কি দিয়ে বোঝাই, মানে এগুলো আপনাকে যে কত ভালো করে জানতে হবে, আপনাকে আমি কি দিয়ে বোঝাই আসলে দেখেন। এবার তাহলে বলেছে আমাকে বিন্দু 3টি একই সরলরেখায় অবস্থান করলে ত্রিভুজ গঠন কখনো করা যাবে না। যেমন দেখেন আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থাতে 3টা বিন্দু আমার একই সরলরেখাতে আছে, মনে করেন এখানে আছে একটা, ওইরকম করে আছে একটা, ওইরকম করে আছে আর একটা, 3টা বিন্দু। তাহলে দেখেন তো তারা একই সরলরেখাতে আছে না? একই সরলরেখাতে হলে কি আপনি তাদেরকে দ্বারা কখনো ত্রিভুজ অঙ্কন করতে পারবেন? কখনোই সম্ভব নয়। মোট কথা যে কোনো একটাকে কী হতে হবে, মনে করেন 2টা সরলরেখাতে আছে ঠিক আছে, বাট আরেকটা যদি একটু উপরে থাকে, তাহলে কিন্তু আপনি তাদেরকে দ্বারা ত্রিভুজ অঙ্কন করে ফেলতে পারবেন, তাই না? তাই যখন 3টা বিন্দু একদম পরস্পর সরলরেখায় অবস্থান করবে, তাদের দ্বারা কখনো ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে না। তাহলে ত্রিভুজ গঠন করার শর্ত হচ্ছে যে আমাদের এটাই। এখন ত্রিভুজ গঠন করার শর্ত গেল, এখন আমাদেরকে জানতে হবে যে বর্গ গঠন হওয়ার শর্ত আসলে কেমন। বর্গের ক্ষেত্রে আমরা অবশ্যই এটা অবগত আছি যে 4টি বাহু যদি থাকে, দেখেন আমি বেসিক কথাগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। বর্গ আমার একটা স্থানাঙ্ক ব্যবস্থাতে এখানেই মনে করেন 4টা বিন্দু আছে, আমি এখন এটা দিয়ে না বোঝাই, এ সি বিন্দু এবং ডি বিন্দু, 4টা বিন্দু দিয়ে দিল। এখন এই 4টা বিন্দু দেওয়ার পরে আপনাকে বলবে যে এরা বর্গ কিনা, তুমি বলো। তাহলে এখন বর্গ কিনা আপনাকে নির্ধারণ করতে হবে। আমি দেন এ বি, তারপরে সি ডি দিলেন, তারপরে আপনি যোগ করবেন এ বি বিসি, তারপরে সিডি, এগুলো কিন্তু আপনাকে বিন্দু দিয়ে দিবে তারা, বিন্দু তারপরে সবগুলোকে যোগ করে দিলেন। যোগ করার পরে দেখা আপনি কিন্তু দেখতে পাবেন যে এটা বর্গের মতনই লাগছে দেখে, তাই না? আচ্ছা, তাহলে এটা যে বর্গ হবে সেটা আপনাকে প্রমাণ করে দেখাতে হবে, কিন্তু কীভাবে দেখাবেন? আমরা জানি বর্গের ক্ষেত্রে 4টা বাহুর দৈর্ঘ্য সবসময় কী হবে? সমান হবে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? সেক্ষেত্রে আপনাকে 4টা বাহুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। কিভাবে? দেখেন, প্রথমত আপনাকে এ বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে।
তারপরে হচ্ছে বিসির দৈর্ঘ্য নির্ধারণ করতে হবে, তারপরে সিডি, তারপরে হচ্ছে এডি। এবার চারটা বাহুই দেখবেন আপনি কি চলে আসবে, তাদের সমান চলে আসবে। ওই যে আমরা একটু আগে মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করা শিখলাম না, দেখেন বর্গ বলেছে নো প্রবলেম, বাট আমার জাস্ট দুইটা বিন্দুই দরকার হচ্ছে, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু নির্ধারণ করলাম। এবার দুইটা বিন্দুর মধ্যবর্তী যখন দূরত্ব নির্ধারণ করে ফেলেছি আমি, আমার কাছে বিন্দুর মান আছে কত 5 মনে করেন, তারপরে বিসির মানও কত পাবেন আপনি 5 পাবেন, সিডির মানও কত পাবেন 5 পাবেন, তারপরে ডি এর মানও কত পাবেন আপনি 5 পাবেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো বাহুর মান সমান চলে এসেছে। কিন্তু এখন কথা আছে, বর্গ যদি হয় তাহলে কর্ণদ্বয় কিন্তু পরস্পর সমান হবে, মানে এখানের মধ্যে এটা একটা কর্ণ হবে, এখানের মধ্যে আরেকটা কর্ণ হবে, তাহলে দুইটা কর্ণের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করতে হবে আপনাকে। তার কারণ আপনি কর্ণ যদি, তার কারণ রম্বস কিন্তু কী হয়, রম্বসের ক্ষেত্রে ঘটনা হয়ে যায় এরকম, মানে চারটা বাহু ঠিকই সমান থাকে কিন্তু একটা কর্ণ হয় বড় আর একটা কর্ণ হয় ছোট। তখন আপনাকে বর্গের ক্ষেত্রে মোট আপনাকে 6টা মান বের করতে হবে, মানে 6টা বাহুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে এটা বর্গ হবে নাকি রম্বস হবে। দেখেন তাহলে প্রথমত 4টা বাহু নির্ধারণ করা হয়ে গেছে, এখন আমাকে 2টা কর্ণ আছে, এখান থেকে এটা একটা আর এখান থেকে এটা একটা। তাহলে আপনাকে কার কার মান নির্ধারণ করতে হবে, এ বিন্দু এবং সি বিন্দুর সাহায্যে এসি বিন্দু মানে এসি বাহুর মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করতে হবে, বি বিন্দু এবং ডি বিন্দুর সাহায্যে বিডি বাহুর মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করতে হবে। আর যদি দেখেন যে এসি বাহুর মধ্যবর্তী দূরত্ব মনে করেন আসলো 7, তারপরে বিডি বাহুর মধ্যবর্তী দূরত্ব আসলো কত 7, তাহলে দেখেছেন কর্ণ দুইটা পরস্পরের সমান হয়ে গেছে। তাহলে আপনি অবশ্যই বলে দিতে পারবেন এটা হচ্ছে একটা বর্গ। কথা বুঝেছেন? তখন আমাকে যদি 4টা বাহুর মানও সমান হয়, তাদের মধ্যবর্তী যে কর্ণগুলো ছিল কর্ণগুলো যদি সমান হয়, তখন আপনি বলতে পারবেন এটা হচ্ছে বর্গ। তাহলে রম্বসের ক্ষেত্রে কি হবে আশা রাখি বুঝে গেছেন। রম্বসের ক্ষেত্রে বাহুগুলো সমান কিন্তু কর্ণ দুইটা কি হয়ে যাবে, অসমান হয়ে যাবে, তাই না? জাস্ট আমি যদি এখন রম্বসের কথা চিন্তা করি, এরকম এরকম, তারপরে হচ্ছে মনে করেন এরকম, তারপরে হচ্ছে এরকম, তাহলে এরকম ঘটনাটা হবে, মানে 4টা বাহু সমানই পাবেন কিন্তু একটা কর্ণ দেখবেন যে বড় আর একটা কর্ণ হচ্ছে ছোট। তখন আপনি মনে করে নেন একটা কর্ণের মান পেলেন আপনি 8 এবং আর একটা কর্ণের মান পেলেন 7 এবং 4টা বাহুই সমান এসেছে আপনার কাছে। তাহলে আপনি বলতে পারছেন 4টা বাহু সমান মানে কি, আমি এখনও কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি না যে এটা বর্গ হবে নাকি রম্বস হবে। যখন আপনি তাদের কর্ণগুলো বের করে ফেলবেন যে তাদের একটা মান আসলো মনে করেন 8 আর একটা মান আসলো 7, তখন আপনি বলে দিতে পারছেন হ্যাঁ তাহলে তো কর্ণ অবশ্যই একটা রম্বসের বড় হয় একটা ছোট হয়, দ্যাট মিনস এটা বর্গ হবে না, এটা রম্বস হবে। ঠিক আছে, এবার এখন দেখেন আয়তক্ষেত্রের আমাদের যে সিস্টেমটা হবে। তাহলে আয়তের ক্ষেত্রে বিপরীত বাহু সমান হবে এবং কর্ণদ্বয় সমান হবে। এবার আমি আপনাদেরকে এটা বিস্তারিত আলোচনা করি। আয়ত, তাহলে আমি এখন স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম, 4টা বিন্দু নিলাম আমি এখানে, একটা বিন্দু এ, তারপরে বি, সি, তারপরে হচ্ছে ডি, আপনি নাম দেন কোনো সমস্যা নেই, এ, বি, সি, তারপর হচ্ছে ডি, 4টা বিন্দু। এখন এই 4টা বিন্দুকে আপনি যোগ করবেন, তাহলে এ বি যোগ করলেন, তারপরে যে বিসি যোগ করবেন, তারপরে যে ডিসি যোগ করবেন, তারপরে এডি যোগ করবেন। যোগ করার পরে আপনাকে কি করতে হবে, তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব, এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এ বি এর দূরত্ব যেটা পাবেন আপনি মনে করেন যে 5 হলো, তাহলে অবশ্যই ডিসি এর দূরত্ব কিন্তু ঠিক একই সমান আসবে, মানে আপনি সিডি এর দূরত্ব ততই আসতে হবে, 5 আসতে হবে। তারপরে যে বিসি এর দূরত্ব মনে করেন যে আসলো কত 7, তাহলে আমি লিখে দিই এখানে যে বিসি এর দূরত্ব আসলো কত, এখানে 7 আসলো, তাহলে এডি এর দূরত্ব কত আসতে হবে, মানে তাদের মধ্যবর্তী দূরত্ব, যেহেতু দুইটা বিন্দু আছে আপনার কাছে এ এবং ডি আছে, দ্যাট মিনস আমি তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র কিন্তু একটু আগে শিখিয়ে দিলাম আপনাদেরকে, তাই না? তাহলে এখন এডি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে, আর ওটার মানও কত আসবে আমাদের, এই যে এ ডি এর মধ্যবর্তী দূরত্ব কত আসবে 7। বাট এখন এই 4টা নির্ধারণ করার পরে আপনি বুঝতে পারছেন যে যেহেতু 5 এবং 5 এসেছে, দ্যাট মিনস তাদের বিপরীত বাহুগুলো কী হয়েছে, এখানে সমান হয়েছে, তাই না? কিন্তু আপনাকে অবশ্যই কর্ণগুলোও বের করতে হবে, এই যে 2টা কর্ণ আছে, তাহলে কর্ণ যদি হয় তাহলে কার মান নির্ধারণ করতে হবে, এ বিন্দু এবং সি বিন্দুর সাহায্যে এ এবং সি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে, বি বিন্দু এবং ডি বিন্দুর সাহায্যে বিডি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তারপরে এসি এর মধ্যবর্তী দূরত্ব যখন আপনি পেয়ে যাবেন, মনে করেন যে আপনি এসি এর মান পেয়েছেন সেটা হচ্ছে 9, তারপরে বিডি এর মান যেটা পেলেন সেটাও হচ্ছে 9, তাহলে আপনি বলে দিতে পারবেন এটা হচ্ছে একটা আয়ত। আর সামান্তরিক যদি হতো তাহলে ঘটনাটা কি হতো, তাহলে একটা মান এখানে বড় হতো আর একটা মান এখানে ছোট হতো, মনে করেন 7 হলো একটা, তাহলে তখন আপনি বলে দিতে পারবেন এটা হচ্ছে একটা সামান্তরিক। আশা রাখি ক্লিয়ার হয়েছে বিষয়। তো এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে, ব্যাস আপনি অঙ্কতে একদম এই অধ্যায়ে রাজত্ব করতে পারবেন। চলে যান এখন আপনি অধ্যায়ে, আপনি অঙ্ক সমাধান সবগুলো করে ফেলতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমাদের আরও শর্ত রয়েছে, সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে সকল বাহু কি আসবে, এখানে সমান আসবে। সমবাহু ত্রিভুজ মানে কি, তাহলে 3টা বাহুই সমান আসবে, তাই না? তাহলে আমাদের অবশ্যই আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা, তারপরে 3টা বিন্দু হবে এবং এই 3টা বিন্দুকে আমরা যোগ করব। যোগ করার পরে এখানে নাম এ বি সি থাকবে, তারা বিন্দুগুলো নাম দিয়ে দিবে। তো
আমি যখন এ বি এর দূরত্ব নির্ণয় করবো তার মান হলো 5, তারপরে বি সি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবো তার মান আসবে 5, তারপরে এ সি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবো তার মান আসবে 5। দ্যাট মিনস আপনি বলতে পারবেন যেহেতু 3টা বাহুই সমান, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু যদি বলতো তাহলে 2টা বাহু সমান হতো আর একটা অসমান হতো, তখন আপনি বলে দিতে পারবেন যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আপনাকে বলতে পারে তারা যে সমকোণী ত্রিভুজ, সেটা প্রমাণ করে দেখাও আমাকে, তাই না? ইটস এ সুপার ইম্পর্ট্যান্ট অ্যান্ড এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। যদি আমরা সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে চাই তাহলে আমাদের দেখা লাগবে যে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই আমি নাম দিয়ে দিচ্ছি এটা এ বি তারপর হচ্ছে সি। তাহলে যে এ সি এর অতিভুজ, তাহলে আমরা অবশ্যই এটা পিথাগোরাস স্যারের যে উপপাদ্যটা রয়েছে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা দিয়ে আমরা প্রমাণ করব। মানে আপনাকে প্রথমত এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে, তারপরে এ সি এর মধ্যবর্তী, তারপরে হচ্ছে যে কত বি সি এর মধ্যবর্তী। তখন আপনাকে এটার মান মনে করেন যে আপনি পেয়েছেন যে অবশ্যই এখন মান নিলে তো আবার ভেবে ভেবে মান নিতে হবে। এখানে মনে করেন যে 25 হবে, তাহলে মানে 5, তাহলে এখানে আমি যদি বুদ্ধি করে এটার মান 4 নিই আর এটার মান যদি আমি 1 নিই তাহলে কিন্তু এটা 5 পেয়ে যাব। কীভাবে দেখেন, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, না হবে না, 4 4 16, না এটা হবে না। আচ্ছা হ্যাঁ, মানে এগুলো হিসাব করে বসাতে হবে, সো আমি এখানে বসাচ্ছি না। মোট কথা আমার 3টা বাহুর মান যখন আমি পেয়ে যাব তখন আমার এই অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানটা আমি সেটা দিয়ে প্রমাণ করে দেখাবো। আশা রাখি ক্লিয়ার হয়েছে বিষয়। ওকে, আচ্ছা তারপরে একটু বুঝে দেওয়া ভালো হবে, আমি একটু ভেবেই নিই। আমি একটু চিন্তা করি, 4 4 16 আর 3 3 9, 16 আর 9 25 কিন্তু হয়। তাহলে আমি এখন এখানের ক্ষেত্রে যদি এরকম করে নিই, এরকম মনে করেন এটার মান হচ্ছে কত 4 আর এটা হচ্ছে কত 3 আর এটা মান হলো আসলে যে 5। তাহলে আপনি কিন্তু এখন অতিভুজ এটা, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কত হবে, আমি যদি মান দেখেন এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি দিয়ে আমি তাহলে আমি এখন বলতে পারবো যে এ বি স্কয়ার বা এ বির মানটা একবারে সরাসরি কীভাবে বের করে ফেলি আমরা এভাবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কত 4 স্কয়ার প্লাস হচ্ছে কত 3 স্কয়ার। তাহলে কত আসবে 4 4 হচ্ছে কত 16 প্লাস হচ্ছে 3 3 9, 16 9 25 মানে √25 আর √25 মানে কত হবে 5। দ্যাট মিনস মানে যে 5 মিলিয়ে গেল, তাই না? আর যখন আপনি এটা মিলিয়ে দিতে পারলেন তখন আপনি বলে দিতে পারবেন যে হ্যাঁ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ব্যাস, এই ছিল আমাদের বেসিক ধারণা। আপনারা যারা বেসিক একদম ক্লিয়ার করে ফেললেন, এখন আপনাদেরকে আমি অঙ্কতে নিয়ে যাব আস্তে আস্তে। 1 নম্বর অঙ্কগুলো সবগুলো সমাধান করে দিব, তারপর আমাদের মোট পাঠ হবে এই অধ্যায়ের 6টা অধ্যায়ে আমরা 2টা করে অঙ্ক সমাধান করে দেব। আচ্ছা, এবার আমরা 1 নম্বরের অঙ্কগুলো আছে, 1 নম্বরের অঙ্কগুলোতে আমাকে বলেছিল যে 2টা বিন্দু দেওয়া আছে, এই 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এখন আপনাদের কাছে এগুলো পানির মতন সহজ হয়ে যাবে। মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো মানে কি এখন আপনি নির্ধারণ করেন। তাহলে ক নম্বর অঙ্ক, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার জন্য সূত্র আমি ধরে ফেলবো যে ধরি এ হচ্ছে যে 2 3, বি হচ্ছে যে 4 5 4 6। তাহলে অতএব হবে যে কি, ওগুলো ধরবেন মনে মনে, আমি জাস্ট বলে দিচ্ছি আর কি। তাহলে এ বি সমান কি হবে √x1 - x2 এর উপর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর উপর হোল স্কয়ার, তাই না? আপনি যদি সূত্রটা লেখেন তাও লিখতে পারেন, আর সূত্রটা না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে x1 হচ্ছে 2 আর এখানে x2 হচ্ছে কত 4। তাহলে x1 - x2 মানে হচ্ছে কত 2 মাইনাস হচ্ছে যে কত 4, x1 - x2 এর উপর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর উপর হোল স্কয়ার। তাহলে y1 কি আছে এখানে 3 আর y2 আছে কত এখানে 6। তাহলে এখানে কি কত হবে 3 মাইনাস হচ্ছে যে কত 6 এর উপর হোল স্কয়ার। ব্যাস, তাহলে আমরা কী করতে পারবো এখানে 2 - 4 মানে কত হবে -2। তাহলে -2 এর উপরে কত হচ্ছে স্কোয়ার, আমি ভেঙে করে দিচ্ছি। প্রথমত 3 - 6 মানে কত হবে -3, তাহলে -3 এর উপর স্কোয়ার। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে -2 এর উপর স্কোয়ার মানে কত হবে 4 প্লাস হচ্ছে কত 9। তাহলে এখন 9 10 11 12, তাহলে আমরা জাস্ট পাবো এখানে √13। আশা রাখি ক্লিয়ার হয়ে গেছে। এগুলো একদম বেসিক লেভেলের অঙ্ক, আপনারা আশা করি এগুলো সবগুলো পারবেন। 2 2 4 আর 3 3 হচ্ছে কত 9, 9 আর 4 কত হবে 13 জাস্ট √13 বসে গেল, আনসার শেষ। একই রকমভাবে তাহলে আপনারা খ নাম্বার এবং গ নাম্বারটা সমাধান করতে পারেন। তাহলে আপনাদের ঘ নাম্বারটা একটু কী লাগতে পারে, কঠিন লাগতে পারে, যে সাইন থিটা আছে কস থিটা আছে, এখানে এ এবং বি আছে, আচ্ছা এটাও আপনাদের কঠিন লাগতে পারে। তাহলে আমি এটাও করে দিই সমাধানটা গ নাম্বারে। তাহলে আমি একবারই বলে দিচ্ছি যে ধরি এ সমান হচ্ছে এটা আর বি সমান হচ্ছে এটা, তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব সমান কী হবে √x1 - x2 মানে কত হবে তাহলে a - b। তাহলে যে a - b x1 - x2 এর উপর হোল স্কয়ার প্লাস y1 - y2 মানে কি b - a। তাহলে যে b মাইনাস হচ্ছে যে a এর উপরে হচ্ছে হোল স্কয়ার। দুইটা কিন্তু সূত্র পড়ে গেছে, দেখেছেন? সূত্র দুটো হচ্ছে যে কি a - b হোল স্কয়ার একটা, তাহলে যে a স্কয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার থাকলো এখানে এটা, আর প্লাস আছে প্লাস বসে থাকলো। এবার এখানে লক্ষ্য রাখেন, এখানে a - b কিন্তু a বলতে আছে b আর b বলতে আছে a, তাহলে কি হবে এখানে a স্কয়ার মাইনাস হচ্ছে কত টয়েস a b
প্লাস হচ্ছে যে কি বি স্কোয়ার, বাস বসে গেল। এখন দেখেন তো ওখান থেকে কী কী কেটে যায়, যদি কাটে তাহলে কাটবেন, যদি না কাটে তাহলে কাটতে পারবেন না, ব্যাস খেলা শেষ, এখানে এটাই আর কি। তাহলে আমরা এখানে বুঝতে পেরেছিলাম আশা করি এ মাইনাস হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, প্লাস আছে প্লাস বসে থেকে গেল, আর বি মাইনাস এর উপর হোল স্কোয়ার আছে, তাহলে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে যে বি স্কোয়ার। এখন আমাদের ওখানে কী কী থাকছে সেটা এখন লক্ষ্য রাখতে হবে। এখানে এ স্কোয়ার আছে আর এখানে আরেকটা স্কোয়ার আছে, তাহলে আমি এখানে বলতে পারবো 2a স্কোয়ার থাকলো এখানে। তারপরে এখানে মাইনাস 2ab আছে, মাইনাস 2ab আছে, তাহলে আমি বলতে পারবো এখানে যে মাইনাস 4ab হবে এখানে। তারপরে কি আছে প্লাস বি স্কোয়ার মানে কত হবে তাহলে প্লাস টোয়াইস বি স্কোয়ার। কেউ কিন্তু কাটাকাটি হয়নি এখানে আসলে, হ্যাঁ। তাহলে এখন উভয় পক্ষ থেকে আমরা কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি, তাই না? তাহলে 2 যদি কমন নিই তাহলে থাকবে আমাদের কত এ স্কোয়ার মাইনাস হচ্ছে যে কত এখানে, তাহলে আমাদের থাকবে টোয়াইস এ বি প্লাস হচ্ছে তাহলে কি থাকবে বি স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার মাইনাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এর পরবর্তী ধাপ যেটা আছে সেটা করতে পারবো, এরকম থাকলো আমাদের তাহলে এখানে ইকুয়াল, তারপর আমাদের থাকলো এখানে 2 থাকবে, আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কী হবে তাহলে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার এখন লক্ষ্য রাখেন আমি এটাকে ভাগ করে দিতে পারি, একবার হবে √2 ইন্টু কত হবে √এ মাইনাস বি এর উপর কত হলো হোল স্কোয়ার। তাহলে আপনি এখন বলেন তো এখানে ক্ষেত্রে থেকে এ মাইনাস বি হোল স্কোয়ারের উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা কেটে যাবে, মানে রুট এবং স্কোয়ার পরস্পরের সাথে এখানে আউট, তাহলে আমি এখানে বলতে পারবো √2 ইন্টু থাকছে আমার কত এ মাইনাস বি। আশা রাখি ক্লিয়ার হয়েছে বিষয়গুলো, আশা রাখি আপনাদের এই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে, যে আপনারা এই অঙ্কগুলো বুঝতে পারলেন নাকি না। আশা রাখি সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা তাহলে এখন আমরা কি করব, এই আমাদের ঘ নাম্বারটা সমাধান করব। তখন এখানে যেহেতু সাইনের এবং কসের ব্যাপারটা রয়েছে এই কারণে আমরা এটাকে সমাধান করব। ওকে, তাহলে এখন ঘ নাম্বারের দিকে যাচ্ছি আমরা। ঘ নাম্বারে আমাদেরকে এটা হচ্ছে x1 y1, তাহলে এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, ঠিক আছে। আচ্ছা তাহলে একই রকমভাবে আমরা সূত্র ফেলে দেবো। তাহলে ধরে নিলাম এটা সমান হচ্ছে যে এ বিন্দু, এটা সমান হচ্ছে বি বিন্দু, তাহলে এই বিন্দু এ বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব √x1 মাইনাস x2 এর উপর হোল স্কয়ার মানে কত হবে 0 মাইনাস x2 মানে কত আছে সাইন থিটা, x1 মাইনাস x2 এর উপরে হোল স্কয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস y2, তাহলে y বলতে কি আছে 0, y1 মাইনাস হচ্ছে y2 এর উপর হোল স্কয়ার, তাহলে যে মাইনাস y2 মানে হচ্ছে কত তাহলে cos থিটা, তাহলে cos থিটা এর উপরে করলে হয়ে গেল হোল স্কয়ার। তাহলে এখন আমি কি করতে পারবো 0 মানে তো আমার ধরার দরকার নেই, তাহলে মাইনাস সাইন থিটার উপর স্কয়ার মানে কি হবে তাহলে জাস্ট সাইন স্কোয়ার থিটা, তাই না। আর এখানে আছে প্লাস 0 এবং 0 তো আমার দরকার নেই, তাহলে মাইনাস কসের উপর কি আছে মাইনাস কস থিটার উপর স্কোয়ার আছে, তাহলে আমি বলতে পারবো এখানে কস স্কোয়ার থিটা। আচ্ছা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান যেমন কত 1, তাহলে এখন √1 মানে কত 1, ব্যাস আমরা এইভাবে এটাকে সমাধান করে ফেলতে পারলাম। আশা রাখি আপনারা এগুলো ক্লিয়ার হয়েছেন। আর ও নাম্বার তো একদম এমনিতে বুঝতে পেরে যাবেন আপনারা, একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, তো সবগুলো তো আর আমি করে দিচ্ছি না এখানে, মানে আপনাদের বেসিক ধারণাটা দিয়ে ফেলেছি, এখন আপনারা আস্তে আস্তে এগুলো সমাধান ইনশাআল্লাহ নিজে থেকে করতে পারবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।